আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বইয়ের ফিজিক্স বইয়ের এসএসসি ফিজিক্স বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার, যেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা, তোমরা যেখান থেকে ক্লাসটা ফলো করতেছো, তোমরা অবশ্যই আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে কানেক্ট হয়েছে কিনা বিষয়টা কনফার্ম করবে। আর যখন তোমরা ক্লাসটা ফলো করবে তখন তোমরা সুন্দর করে নোট তৈরি করবে। তো নোট তৈরি করলে আর আমার ক্লাসটা ফলো করলে আশা করি তোমাদের এই অধ্যায়ের বেসিক রিলেটেড যে আলোচনা সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই অধ্যায়ের উপর সৃজনশীল সমাধান এবং এমসিকিউ সমাধান করিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের এই ক্লাসটা শুরু করি। তো দেখো, ক্লাসের শুরুতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, তাপ। তোমাদের বইয়ের প্রথমে যে টপিকসটা আছে তাপ এবং তাপমাত্রা, তো তাপ এবং তাপমাত্রা যে টপিকসটা আছে এই আলোকে কিছু কথাবার্তা আমি এখন বলবো। তো দেখো, আমি যদি বলি, প্রথমে যদি বলা হয় তাপ কি, তাহলে আমি একবারে বলবো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কথাটা একটু ভালো করে খেয়াল করো। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যাহা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাহলে এখানে যে মোটা দাগে যে মেইন যে কথাটা, তাপ হলো এক প্রকার শক্তি যেটার কারণে আমাদের ঠান্ডা লাগে অথবা গরম লাগে। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, কথাটা সুন্দর করে মাইন্ডে সেট করো। তাপ হলো এক প্রকার শক্তি যাহা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়, বা যার কারণে আমাদের ঠান্ডা বা গরম লাগে। তাহলে কিভাবে হয়, এখানে একটা কথা লেখা আছে দেখো। তো কোনো পদার্থের মোট তাপের পরিমাণ, তাপ বা তাপ শক্তির পরিমাণ ওই পদার্থের অণুর গতিশক্তির সমানুপাতিক। তার মানে কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। একটা পদার্থের মধ্যে কতটুক তাপ শক্তি থাকবে সেটা নির্ভর করবে ওই পদার্থের মধ্যে কতগুলো অণু আছে, সেই অণুগুলো টোটাল নড়াচড়া বা গতিশক্তির উপর নির্ভর করবে। এই কথাটা নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করব। তো জাস্ট এই কথাটা একটু মাথায় রাখো। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ কার উপর নির্ভর করে বলো তো? ওই পদার্থের অণুর গতিশক্তির উপর নির্ভর করে। এই কথাটা একটু মাথায় রাখবো, অণুর গতিশক্তি। তাহলে একটা পদার্থের তাপ শক্তিটা, মনে করো এই পদার্থের তাপ শক্তিটা নির্ভর করবে এই পদার্থের গায়ে যতগুলো অণু আছে সেগুলো যেভাবে নড়াচড়া করবে তার উপর এই পদার্থের তাপ শক্তিটা নির্ভর করবে। সেটা যে কোনো বস্তু হইতে পারে। তার মানে আমরা বুঝলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি যার কারণে আমি ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। একটা পদার্থের মধ্যে যতগুলো অণু থাকবে, অণুগুলো নড়াচড়ার কারণে আমরা তাপ শক্তি পাবো। অণু নড়াচড়ার গতিশক্তি বা নড়াচড়ার কারণে আমরা কিন্তু তাপ শক্তি পাবো। ঠিক আছে? তো এই কথাটা নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। এই চিত্রটা নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে তাপ যেহেতু একটা শক্তি, শক্তির একক যেহেতু জুল, তাহলে তাপেরও একক কি বলতো? তাপেরও একক কিন্তু জুল। হ্যাঁ, তাপ যেহেতু এক প্রকার শক্তি, তো শক্তির যেহেতু একক আছে তাহলে তাপেরও একক জুল। তাপের আরও একটা একক আছে যেটাকে আমরা ক্যালোরি বলতে পারি। ক্যালোরি, যেটা বায়োলজিতে আমরা সাধারণত দেখি যে খাদ্যের মধ্যে শক্তিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা কিন্তু ক্যালোরিতে প্রকাশ করি, তাই না? আমরা খাদ্যের শক্তিটা কি দ্বারা প্রকাশ করি? ক্যালোরিতে প্রকাশ করি। তাহলে তোমরা একটু খেয়াল করো, ক্যাচিট। ওকে, তোমরা এবার একটু খেয়াল করো যে এক ক্যালোরি বলতে কি বুঝি। তাহলে জুল তো বুঝলাম, শক্তির একক জুল, সেটা নিয়ে তো আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় বিস্তারিত আলোচনা করে আসছি। তো তাপের একক জুল আর ক্যালোরি, এই ক্যালোরি ব্যাপারটা কি এটা আমরা বুঝতে চাই। তাহলে এখানে দেখো ক্যালোরির আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি। তো ক্যালোরি জিনিসটা কি একটু ভালো করে খেয়াল করো। 1 গ্রাম পানির তাপমাত্রা, কয় গ্রাম পানি লাগবে ভাইয়া বলো তো? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের প্রয়োজন বা তাপ শক্তির প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আমি একটা পাত্র নিব, এখানে যে পাত্রটার মধ্যে আমি কয় গ্রাম পানি রাখবো বলো তো? পানি রাখবো আমি কিন্তু 1 গ্রাম। 1 গ্রাম পানি রাখবো, 1 গ্রাম। হ্যাঁ, পাত্রটার মধ্যে আমি কয় গ্রাম পানি রাখবো? আমি রাখবো 1 গ্রাম পানি রাখবো। তারপর একে আমি তাপ দিব, একে আমি ধীরে ধীরে তাপ দেওয়া শুরু করব।
তো তাপ দিয়ে তাপমাত্রা যা ছিল তার থেকে কয় ডিগ্রি বাড়াইতে চাই? 1 ডিগ্রি বাড়াইতে চাই। মনে করো সাপোজ ছিল 10, এটাকে আমি 11 বানাইতে চাই। ছিল মনে করো 20, তাকে আমি 21 বানাইতে চাই। অর্থাৎ যা ছিল তার থেকে আমি কয় ডিগ্রি চেঞ্জ করতে চাই? 1 ডিগ্রি। তো এমনি এমনি তাপমাত্রা বাড়বে? তাপমাত্রা বাড়াতে গেলে কিছু শক্তি সরবরাহ করতে হবে। এই শক্তি, যতটুকু শক্তি আমাদের দিতে হবে, তাপ শক্তি যতটুকু দিতে হবে, তাকে বলি 1 ক্যালোরি। কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। তার মানে কি দাঁড়াইলো? আমি পাত্রের মধ্যে কয় গ্রাম পানি নেব বলো? আমি পাত্রের মধ্যে 1 গ্রাম পানি নেব। তার তাপমাত্রা যা ছিল তার থেকে 1 কেলভিন 1 সেলসিয়াস বাড়াইতে চাই, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই। যা ছিল 12 থাকলে 13 বানাবো, 14 থাকলে 15 বানাবো, এরকম তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই। তো তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে গেলে আমার কিছু না কিছু তাপ শক্তি সরবরাহ করতে হবে। যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করতে হবে তাকে আমরা বলবো 1 ক্যালোরি। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, যতটুক তাপ লাগে ততটুক তাপকে আমরা বলবো 1 ক্যালোরি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে 1 গ্রাম পানি নিবা, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে চেষ্টা করবা, তো যতটুক তাপ শক্তি তোমাকে সরবরাহ করতে হবে তাকে বলবো 1 ক্যালোরি। আচ্ছা, এখানে একটু দেখো, ক্যালোরির সাথে জুলের একটা সম্পর্ক আছে। কি রকম? দেখো, 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা খুব ভালো করে মুখস্থ করবা। এটা পরীক্ষাতে কিন্তু MCQ আকারে তোমাদের পরীক্ষাতে চলে আসবে যে 1 ক্যালোরি সমান কত জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এই কথাটা মাথায় রাখবা। আর এখানে আমি যে কথাটা বলেছিলাম যে কোনো পদার্থের মোট তাপের পরিমাণ ওই পদার্থের অণুর গতিশক্তির সমানুপাতিক, অর্থাৎ অণুর গতিশক্তি যত বেশি হবে তাপ তত বেশি হবে। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আর আশা করি তোমরা এই টপিকসটাকে, তাপ কি এবং তাপের একক কি, তাপের একক ক্যালোরি বলতে কি বোঝো, ক্যালোরি এবং জুলের মধ্যে কি সম্পর্ক, সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি নিয়ে। তো এখন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপের প্রবাহ নিয়ে। দুইটা বস্তুকে আমরা একত্রে নিয়ে আসলাম, তাদের তাপের প্রবাহটা কি হবে সেটা নিয়ে কথা বলবো। সাপোজ আমি যদি বলি কোনো পদার্থের মধ্যকার তাপ হচ্ছে কোনো পদার্থের মধ্যকার অণুর গতিশক্তির একটা পরিমাপ। তো আমি যদি বলি 1 বালতি বা 1 গ্লাস, বা আমি যদি বলি 1 পাত্র পানিতে, সাপোজ 1 বালতি বললাম, 1 বালতি পানিতে যতগুলো অণু থাকবে তার তুলনায় যদি আমি বলি যে একটা আলপিনের মধ্যে তার চেয়ে কম পরিমাণে কি থাকবে বলো তো? অণু থাকবে। তাহলে 1 বালতি পানির মধ্যে যতগুলো অণু থাকবে তার তুলনায় একটা আলপিনের মধ্যে কিন্তু অনেক কম অণু থাকবে, ঠিক আছে? তো এখন আমি যদি দেখি যে এর তাপ শক্তির পরিমাণটা, যার অণু বেশি, যার মধ্যে অণু বেশি তার মধ্যে তাপ শক্তিটা বেশি, তাহলে বালতির পানির অণু দেখা যাচ্ছে বেশি, আর একটা আলপিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অণুর সংখ্যা কম। তার মানে এর অণুগুলো নড়াচড়া বেশি, তার মানে এর তাপ শক্তির পরিমাণটা বেশি। আর এর মধ্যে অল্প সংখ্যক অণু থাকার কারণে তাদের নড়াচড়াটা কম, যার কারণে এর ভিতরে কিন্তু তাপ শক্তির পরিমাণটা কম বা তাপের পরিমাণটা কম। এখন আমি একটা গরম আলপিনকে ধরে, মনে করো একটা গরম আলপিনকে ধরে আমি যদি এই পানির মধ্যে ডুবাই দিই, তাহলে গরম আলপিন থেকে তাপ শক্তিটা আস্তে করে ঠান্ডা পানির মধ্যে চলে আসবে। তাহলে আমার কথাটা ভালো করে বোঝো, গরম পানি, গরম আলপিনটাকে আমি যদি পানির মধ্যে দিয়ে দেই, তো এই গরম আলপিন থেকে তাপ শক্তিটা আস্তে করে এই পানির মধ্যে চলে আসবে। কেন চলে আসবে বলো তো? কারণ এটা গরম। তো এটা গরম কেন? কারণ এর তাপমাত্রা বেশি। তো একটা বস্তু কতটুক গরম বা কতটুক ঠান্ডা এটা পরিমাপ করা হয় কি দ্বারা? তাপমাত্রা দ্বারা। কি মাত্রা দ্বারা পরিমাপ করা হয়? তাপমাত্রা দ্বারা। আর তাপ শক্তি মাপা হয় অণুর গতিশক্তি দিয়ে। একটা বস্তু কতটুক ঠান্ডা কতটুক গরম এটা যেটা আমরা নির্ধারণ করব যেটা দিয়ে, সেটাকে বলি তাপমাত্রা। তো একটা গরম আলপিনের তাপমাত্রা বেশি কিন্তু তাপ শক্তির পরিমাণটা কম, কারণ অণুর পরিমাণটা কম, যার কারণে শক্তির পরিমাণটা কম, বাট গরম হওয়ার কারণে তার তাপমাত্রাটা বেশি।
তো সেটাকে ধরে আমি যখন একটা পানির মধ্যে দিচ্ছি, তো এর তাপমাত্রা বেশি কিন্তু তাপ শক্তিটা কম, কারণ অল্প কয়টা অণু আছে। তো যার কারণে এর কাছ থেকে আমাদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমার আলপিন থেকে আস্তে করে তাপ শক্তিটা পানির দিকে চলে আসবে। আলপিন থেকে তাপ শক্তিটা কার দিকে চলে আসবে? পানির দিকে চলে আসবে। তাহলে এখানে আমরা একটা বিষয় একটু বুঝতে চাই যে তাপ শক্তিটা যে কোন দিক থেকে কোন দিকে যাবে এটা অণুর উপর নির্ভর করে না, অর্থাৎ শক্তিটার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। কারণ আলপিনের তাপ শক্তি কম, ভালো করে দেখো, তাপ শক্তিটা কম বাট তাপমাত্রাটা বেশি, তাপমাত্রা বেশি। তো এর কাছ থেকে তাপমাত্রা বেশি হওয়ার কারণে আলপিন থেকে তোমার তাপ শক্তিটা কিন্তু তোমার হচ্ছে পানির মধ্যে চলে আসবে। তাহলে তাপে আমি একটা কথা লিখছি যে তাপের প্রবাহটা তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করে না, কার গায়ের মধ্যে কতটুক শক্তি আছে এটার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কিন্তু তাপমাত্রার উপর। কিসের উপর? তাপমাত্রার উপর। আমার কথাটা মনে হয় তোমরা আস্তে করে বুঝতে পারতেছো। ঠিক এখানে যদি আমরা একটু দেখি, তোমরা দেখো যে এক টুকরো মানে এক বালতি পানিতে অনেকগুলো অণু পরমাণু আছে, তাই না? বলো তো, অনেকগুলো অণু আছে। সে তুলনায় এখানে অল্প পরিমাণে অণু আছে না? অল্প পরিমাণে অণু আছে না? কিন্তু আমরা যদি এই কর্কটাকে খুলে দেই তাহলে এর গায়ের মধ্যে যতই বেশি পানি থাক না কেন, পানিটা কিন্তু এই উচ্চতার কারণে এই পাত্র থেকে এই পাত্রের দিকে চলে আসবে। তো এটা যেহেতু পানির পরিমাণের উপর নির্ভর করতেছে না, এটা উচ্চতার উপর নির্ভর করতেছে। তোমাদের এই উদাহরণটা দেওয়া আছে যে এটা পানির পরিমাণের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে কার উপর? উচ্চতার উপর। ঠিক তেমনই ভাবে এক টুকরো আলপিনের গায়ে অণু কম, তার মানে তাপ শক্তিটা কম, বাট এটা যদি গরম করে ফেলি তার তাপমাত্রাটা বেশি হয়ে যায়। গরম করার কারণে তাপমাত্রাটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। আর এর মধ্যে তাপ শক্তি অণু বেশি, তো অণু বেশি হওয়ার কারণে তাপ শক্তির পরিমাণটা বেশি, বাট সেটা তো ঠান্ডা। তো তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে? তাপটা বেশি তাপমাত্রা বা বেশি গরম বস্তু থেকে কম গরম বস্তুর দিকে যাবে। তাহলে তাপ শক্তিটা ফ্লো করবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। তো তাপের প্রবাহটা আমাদের তাপ শক্তির প্রবাহ বা তাপের প্রবাহটা তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করবে না, যে কার গায়ে বেশি তাপ কার গায়ে কম তাপ, এটা নির্ভর করবে না। নির্ভর করবে কে বেশি গরম, মানে কার তাপমাত্রা বেশি, আর সেটা তার উপর নির্ভর করবে। ঠিক আছে? তো এই যে এখন সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাপমাত্রা জিনিসটা কি এটা যদি আমরা একটু দেখি, তো দেখো তাপমাত্রা কি। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে অন্য তাপীয় বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দিবে না তাপ নিবে। অর্থাৎ তাপমাত্রাটা ঠিক করে যে একটা বস্তু গরম একটা বস্তু ঠান্ডা। তো তারা যদি পরস্পরের নিকটে আসি, কার কাছ থেকে কার কাছে তাপ যাবে, কে ছাড়বে কে গ্রহণ করবে, সেটা যে বস্তু যে জিনিসটা ঠিক করে তাকে বলি আমরা তাপমাত্রা। তো আমরা দেখলাম যে গরম আলপিনের তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম আলপিনের অণু কম মানে তাপ শক্তি কম। তাহলে এই গরম আলপিন থেকে তাপটা আস্তে করে পানির মধ্যে চলে আসবে, কারণ পানির মধ্যে তাপ শক্তির পরিমাণটা কিন্তু বেশি, তাপমাত্রা কম হওয়ার কারণে তাপ শক্তিটা কিন্তু বেশি ছিল, তাপ শক্তির পরিমাণটা কিছু বেশি ছিল বাট তাপমাত্রা কম ছিল, তাপমাত্রা কম। তো এই জন্য তাপের প্রবাহটা তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে বলো? এটা নির্ভর করে তাপমাত্রার উপর। তো তাপমাত্রা ওই জিনিসটাই বলা আছে, দেখো তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে অন্য তাপীয় বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দিবে না তাপ নিবে। অর্থাৎ ঠান্ডা হলে তাপ গ্রহণ করবে, গরম হলে তাপ ছেড়ে দিবে। তো এটা নির্ধারণ করে, এটা অণুর শক্তি বা তাপ শক্তির উপর এটা নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। তো ওই কথাটা আমি লিখেছি, তাপের প্রবাহ তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার উপর। যার তাপমাত্রা বেশি তার কাছ থেকে
চলে আসবে কার কাছে? কম তাপের বস্তুর কাছে। তো আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে বুঝতে পেরেছো। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা নিয়ে। আমরা একটু আগে কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ে বেসিক কথাবার্তা বলেছি। তো সেই আলোকে আমরা এখন দেখো তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যটা করতে পারি কিনা দেখো। তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আমরা জানি যে তাপ হচ্ছে শক্তি যেটা ঠান্ডা বা গরমের আমাদের অনুভূতি জন্মায়। আর তাপমাত্রা কি ছিল বলো তো? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করবে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দিবে না নিবে। অর্থাৎ আরেকটা বস্তুর সংস্পর্শে যখন দুইটা বস্তুকে রাখবো, কোন বস্তুটা তাপ ছাড়বে কোন বস্তুটা তাপ গ্রহণ করবে, এটা যে জিনিসটা নির্ধারণ করবে তাকে বলবো আমরা তাপমাত্রা। আমরা জানি যে গরম বস্তু তাপ ছাড়ে, ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করে। এই যে গরম বস্তু তাপ ছাড়লো, ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করলো, এটা যার কারণে নির্ধারণ করা হবে তাকে বলবো আমরা তাপমাত্রা। তো তাপ হলো তাপমাত্রার কারণ। তো তাপ শক্তির কারণেই কিন্তু তাপমাত্রা তৈরি হয়। আবার তাপমাত্রা হলো তাপের ফলাফল। এই কথাটা মাথায় রাখবো, তাপের ফলাফল কি? তাপমাত্রা। তাপমাত্রার কারণে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের কিন্তু তাপের কারণে আমরা কিন্তু বিষয়টা পাই আর কি। তাপমাত্রা হলো তাপের ফলাফল, ঠিক আছে? তাপটা হচ্ছে কারণ আর তার ফলাফলটা কি? তাপমাত্রা। তাহলে আমরা আগেই কিছুক্ষণ আগে বলেছিলাম যে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করবে না। তাপের প্রবাহ কিন্তু তাপের পরিমাণে, তাপ শক্তি কত তার গায়ের মধ্যে আছে এটার উপর নির্ভর করবে না। তাপের প্রবাহটা কিসের উপর নির্ভর করে বলো? আমি কিছুক্ষণ আগে বক করলাম, তাপের প্রবাহটা আমাদের কিন্তু তাপ শক্তির উপর নির্ভর করবে। তাপের প্রবাহটা তাপমাত্রার উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে বলো? তাপমাত্রার উপর নির্ভর করবে। তাহলে যে যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা মাপবো তার নাম দেখো ক্যালোরিমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। আর তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। আমরা একটু পরেই থার্মোমিটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তাপ যেহেতু শক্তি, তাহলে তাপের একক জুল, ক্যালোরি সব হইতে পারে। আর তাপমাত্রার একক দেখো তো কি? কেলভিন, সেলসিয়াস। তো চলো এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তাপের একক, তাপমাত্রার একক কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা তাপ এবং তাপমাত্রা যে বেসিক পার্থক্যটা সুন্দর করে খাতায় লিখে কয়েকবার পড়লেই তোমরা এটা বুঝতে পারবা। এখন আমি তোমাদের সাথে যে ব্যাপারটা আলোচনা করব, তাপমাত্রার বিভিন্ন স্কেল বা পদার্থের তাপমাত্রিক ধর্ম, যেটা পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে কি দেখব বলো? যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো সেটা নিয়ে কথা বলার আগে আমি একটু বলি, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে আমরা বলি থার্মোমিটার। তাহলে তোমরা আমাকে বলো, কি বললাম? যে বস্তুর সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে থার্মোমিটার। এখন থার্মোমিটার কয় প্রকারের বলো তো? থার্মোমিটার হচ্ছে নর্মালি অনেক প্রকারের আছে। তো তোমাদের বইয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল এবং হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল দিয়ে আমরা তাপমাত্রা মাপবো, কেলভিন স্কেল দিয়ে আমরা তাপমাত্রা মাপবো, আমরা ফারেনহাইট স্কেল দিয়ে তাপমাত্রা মাপবো। তাহলে এই স্কেলগুলোর সাহায্যে আমরা কোনো বস্তুর তাপমাত্রাটা পরিমাপ করি। তাহলে এগুলো সবগুলো এক একটা থার্মোমিটার, তাই না? সবগুলো এক একটা কি? থার্মোমিটার। কিন্তু পদ্ধতি কি? একটা সেলসিয়াস স্কেল, একটা কেলভিন স্কেল, একটা ফারেনহাইট স্কেল। তাহলে কি বুঝলাম আমরা? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার কয় প্রকার? থার্মোমিটারের মধ্যে প্রধানত তোমাদের বইয়ে দেওয়া আছে 3 প্রকার। তোমরা 3 প্রকারেই জানো, একটা সেলসিয়াস স্কেল, একটা কেলভিন স্কেল, একটা ফারেনহাইট স্কেল। এই স্কেলগুলোর সাহায্যে আমরা কোনো বস্তুর তাপমাত্রা কি করে থাকি? নির্ণয় করে থাকি। তো এই স্কেলগুলোর ক্ষেত্রে তোমরা দেখো, প্রথমে যদি আমরা বলি সেলসিয়াস স্কেলের কথা, তো এখানে প্রথমে দুইটা কথা চলে আসবে। একটা কথা আসবে নিম্ন স্থির বিন্দু, একটা কথা চলে আসবে ঊর্ধ্ব স্থির বিন্দু, হ্যাঁ? আর একটা কথা চলে আসবে মৌলিক ব্যবধান। এই 3টা কথা আমাদের চলে আসবে। মৌলিক ব্যবধান, তাহলে মাথায় রাখো 3টা কথা কি আমি একটু বুঝে নেই। ব্যবধান, তাহলে কি কি কথা 3টা বলো? একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, একটা ঊর্ধ্ব স্থির বিন্দু, একটা হচ্ছে মৌলিক ব্যবধান। এই 3টে কথা একটু আমি বলে দেই। যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, ঠিক আছে? তো সেটাকে আমরা বলবো কি?
যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় তাকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু। আর যে তাপমাত্রায় তোমার হচ্ছে পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে আমি যদি এই স্কেলটাকে সেলসিয়াস স্কেলটাকে বরফের মধ্যে নেই, সেখানে সে মান দেখাবে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার এইটাকে আমি যদি তোমার বাষ্প বা ফুটন্ত পানির মধ্যে নেই, সেখানে এটা মান দেখাবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই স্কেলটাকে ডিজাইন করা হয়েছে, এর সবচেয়ে নিম্ন স্থির মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এর সর্বোচ্চ মান কি 100 ডিগ্রি সেলসিয়াস। এর মাঝেই আমাদেরকে মানটা নির্ণয় করতে হয়। তো এই দুটার বিয়োগ করে যে মানটা আমরা পাবো সেটা কত? 0 থেকে 100 বাদ দিলে কত থাকে? 100 না? এই 100কে বলা হচ্ছে মৌলিক ব্যবধান। কি বলা হচ্ছে? মৌলিক ব্যবধান। অর্থাৎ সেলসিয়াস স্কেলের এই যে স্টার্টিং পয়েন্টটা বরফের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে ব্যবধানটা এটাকে বলি মৌলিক ব্যবধান। তার মানে এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, মাঝখানে যে বিয়োগ করলে যে মানটা আমরা পাবো এটাকে বলবো আমরা মৌলিক ব্যবধান। তেমনইভাবে আমরা যে কেলভিন স্কেলটাকে বরফের মধ্যে নেই, সেখানে দেখা যাচ্ছে এর মানটা দিবে 273 কেলভিন, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। আবার যদি ফুটন্ত পানির মধ্যে স্কেলটাকে ধরি তখন সেটা মান দিবে কত? 373 কেলভিন। তাহলে কেলভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273 এবং সর্বোচ্চ বিন্দু কত? 200, নিম্ন স্থির বিন্দু 273 এবং সর্বোচ্চ হচ্ছে 373। এবং মাঝখানে ব্যবধানটা এই দুটো বিয়োগ করে দেখো, এটার মৌলিক ব্যবধান আসবে 100। তার মানে স্কেলটা 100টা ভাগে ভাগ করা আছে। আমরা যদি এবার ফারেনহাইট স্কেল দিকে তাকাই, তো ফারেনহাইট স্কেলে ভালো করে দেখো, ফারেনহাইট স্কেলের বরফের মধ্যে নেই তখন নিম্ন স্থিরাঙ্ক দেখায় বা নিম্ন স্থির বিন্দু দেখায় 32 ডিগ্রি ফারেনহাইট। আর যখন আমরা এটাকে ফুটন্ত পানির মধ্যে নিব তখন ওটা মান দেখাবে 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এই মৌলিক ব্যবধানটারে বিয়োগ করে দেখো, এটা মোটামুটি 180 আসবে। তার মানে আমরা কি বুঝলাম? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার কি কি হতে পারে? সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, আরও অনেক প্রকার থার্মোমিটার আছে। তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, মৌলিক ব্যবধান হচ্ছে বিয়োগ করলে আসে 100। তারপরে আমার হচ্ছে কেলভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? 273, উচ্চ তারপরে হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে কত? আমাদের 373, মৌলিক ব্যবধান হচ্ছে 100। আর এখানে হচ্ছে নিম্ন স্থির বিন্দু 32 এবং সর্বোচ্চ ফুটন্ত পানিতে গিয়ে মান কত দিবে? 212, এটা ঊর্ধ্ব স্থির বিন্দু। এই দুটো বিয়োগ করলে আসবে 180। তাহলে এবার আমরা একটা বুঝলাম যে এর মৌলিক ব্যবধান 100, এরটা 100, এর ব্যবধান কত? 180। তাহলে আমরা তিনটা স্কেলের মধ্যে এবার একটা সম্পর্ক তৈরি করব। তিনটা স্কেলের মধ্যে কি তৈরি করবো বলো? সম্পর্ক তৈরি করব। তো সম্পর্কগুলো কি একটু ভালো করে দেখো। তো সম্পর্কটা এখানে দেখো, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু, এই অনুপাতটা সকল স্কেলের ক্ষেত্রে সমান। এখন আমি সেলসিয়াস স্কেলটা আমি যদি বরফে ধরি তবে 0 ডিগ্রি, বাষ্পে ধরলে বা ফুটন্ত পানি ধরলে 100। তো আমি যে কোনো একটা তাপমাত্রায় নিয়ে গিয়ে ধরলাম, তো তখন একটা মান দিবে, সেই মানটাকে আমি সি বললাম। সেটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, কোনো সমস্যা নাই, এটা যে কোনো একটা মান। তাহলে সেই মানটাকে বলা হচ্ছে তাপমাত্রা। তাহলে আমি যদি একটু বলি, তাপমাত্রাকে সি ধরলাম, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু। তারপরে দেখো ঊর্ধ্ব স্থির বিন্দু কত সেলসিয়াস স্কেলে? 100 না? 100 বিয়োগ 0, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ কি? নিম্ন স্থির বিন্দু। তাহলে এই যে একটা অনুপাত আমরা পেয়ে গেলাম না? এইটা পরবর্তীতে আর একটা স্কেলের ক্ষেত্রে অনুপাতটা সমান, সবগুলো স্কেলের ক্ষেত্রে অনুপাতটা সমান। এবার যদি আমি একটু দেখি সুন্দরভাবে, সেটা হচ্ছে দেখো কেলভিন স্কেলে গেলাম। তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রাকে যে কোনো একটা তাপমাত্রায় আমি বললাম, যে কোনো একটা তাপমাত্রা, যদি বরফে ধরি 273 দেখাবে, ফুটন্ত পানি ধরলে 373 দেখাবে, যে কোনো একটা পরিবেশে নিয়ে গেলাম, সেখানে ধরলাম সে মানটা কে কেলভিন, যে কোনো একটা, সেটা 20 কেলভিন, 30 কেলভিন, 40 কেলভিন হতে পারে, এটাকে আমি কে ধরলাম। কে বিয়োগ নিম্ন স্থির বিন্দু 273। এখন ঊর্ধ্ব স্থির বিন্দু কত দেখো তো? এই যে সূত্র, ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু, হ্যাঁ, বিয়োগ 273। দেখো তো এটা একটা অনুপাত পাইলাম না আমরা? এটা একটা পাইলাম, ঠিক আছে। আর একটা অনুপাত আমাদের সমান আসবে। ফারেনহাইট স্কেলের দিকে তাকাও। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি আমরা পাচ্ছি দেখো? তাহলে এখানে
ফুটন্ত পানিতে দিবে 212, বরফের মধ্যে দিবে 32, আর যে কোনো একটা মান আমি ধরে নিলাম এটা এফ, যে কোনো একটা তাপমাত্রা। তাহলে এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু। এই অনুপাতটা সকল স্কেলের ক্ষেত্রে কি বলো, এই অনুপাতটা হচ্ছে সকল স্কেলের ক্ষেত্রে সমান। ঠিক আছে, দেখো আমরা সমান লিখেছি। তো এখন আমরা যেটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো একটু সুন্দর করে, সি এটা বিয়োগ করলে 100 আসে, দেখো ভালো করে। ওকে, এটা মাইনাস 273, এটা বিয়োগ করলে 100 আসবে, ভালো করে দেখো এটা বিয়োগ করলে কত আসে, 100। আর এইটা যদি দেখি এফ মাইনাস 32, এটা আসবে 180, 180 এটা বিয়োগ করলে কত আসবে, 180 আসবে। ঠিক আছে, তো দেখো এখানে একটু ভালো করে দেখো, আমি যদি সবগুলো মানকে 20 দ্বারা ভাগ করে দিই, একে 20 দ্বারা ভাগ করবো, একে 20 দ্বারা ভাগ করবো, একে 20 দ্বারা ভাগ করা যায়, তাই না? তো ভাগ করলে আমরা একটা অনুপাত পাবো, দেখো তো c/5 পাবো। এখানে 20 দ্বারা ভাগ করলে k ভাগ 273, এটা পাবো আমরা 5। আর এইখানে ভাগ করবো হচ্ছে f মাইনাস 32 ভাগ 9 করবো। তাহলে দেখো আমরা সবগুলোকেই আমরা ভাগ করে ফেললাম। তো এইটা যে মান আমরা পাইলাম, এই যে মানটা আমরা পাইলাম, এইটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। তাহলে এখানে কি পাইলাম সম্পর্কটা বলো তো, সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক, কেলভিন স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তো আমরা চাইলে এই তিনটা থেকে যে কোনো দুইটা মান জেনে আমরা কিন্তু ইজিলি যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারি। তোমরা সুন্দর করে এটা উঠায় রাখো। এইটা হচ্ছে আমাদের মূলত তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে কি সম্পর্ক, তাই না? তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো এখন চলো আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু তোমাদের সাথে সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই সম্পর্ক থেকেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু সলভ করব। তো আমি একটু লিখে দেই, দেখো সুন্দর করে, এটা মুছে দিলাম। আচ্ছা, আচ্ছা এইবার একটু দেখো, এখানে একটা তোমাদের বই অঙ্ক আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। আমি অঙ্কটা লিখে ফেলি, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। তাহলে এইরকম একটা অঙ্ক আছে, দেখো তো দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান, এইটা আমরা দেখব। তাহলে যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, সেই তাপমাত্রাটাকে আমরা ধরুন একটা সেলসিয়াস স্কেল ধরলাম, এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, মনে করো সেলসিয়াস স্কেল। তো যে তাপমাত্রায় সেলসিয়াস আর একটা ফারেনহাইট স্কেল ধরলাম, তো ফারেনহাইট স্কেল ধরলাম, মনে করি এটা ফারেনহাইট স্কেল। হ্যাঁ, তো এখান পর্যন্ত মানটা, যে তাপমাত্রা উভয় স্কেলে সমান, সেই তাপমাত্রাটাকে আমি এক্স ধরলাম, অজানা রাশি। সেই তাপমাত্রাটা কি ধরলাম আমি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে এমন একটা তাপমাত্রা বের করতে হবে যেটা দুই স্কেলেই সমান। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান, তো সেই ভ্যালুটাকে আমরা এক্স ধরলাম, অজানা রাশি। তাহলে আমরা সেলসিয়াসের সাথে ফারেনহাইটের একটা সম্পর্ক জানি। তো আমরা জানি তো দেখো সেলসিয়াসের সাথে সম্পর্কটাই c/5 f মাইনাস 32 বাই স্যার ক্যালকুলেটর নেন, f মাইনাস 32 বাই 9, তাই না? এটা আমরা সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক জানি। তাহলে যে মানটা উভয় স্কেলে সমান সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্স ভাগ 5 সমান এক্স মাইনাস 32 বাই 9। তাহলে দেখো উভয় স্কেলে সমান যে মানটা সেটাকে আমরা এক্স ধরলাম, বুঝতে পারছো? আচ্ছা ওকে, তাহলে এখন এখান থেকে ক্যালকুলেটর থেকে আমরা ইজিলি এক্স এর মানটা কি করতে পারবো, সমাধান করতে পারবো। সেটা কত আসে স্যার দেখেন তো ক্যালকুলেটর থেকে। আচ্ছা -40 ডিগ্রি মনে হয় আসবে, -40 ডিগ্রি। তো -40 ডিগ্রি মানটা সেলসিয়াস স্কেলেও যা, কেলভিন স্কেলেও কিন্তু ফারেনহাইট স্কেলেও কিন্তু একই মান দিবে, -40 ডিগ্রি। দেখেন তো -40 ডিগ্রি আসে কিনা। ওকে, তাহলে -40 ডিগ্রি টেম্পারেচারটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। তো আমরা আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান।
কোন তাপমাত্রায় কেলভিন, লেখো কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান। তো এখন একটু দেখো সুন্দর করে, তো আমরা কেলভিনের সাথে আমরা ফারেনহাইটের সম্পর্কটা তৈরি করব। তো কেলভিনে কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই এটা হচ্ছে 5, আর ফারেনহাইটের সাথে কি এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো যে তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান সেই তাপমাত্রাটাকে আমরা এক্স ধরে নিব, এক্স উভয় স্কেলে সমান। তাহলে এক্স মাইনাস 273/5 সমান সমান এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো আমরা যদি এটা ক্যালকুলেটরে সলভ ফাংশন দিয়ে সলভ করি, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, একবারে এক্স এর মানটা চলে আসবে 554 না 574.25 ডিগ্রি। তো দেখবো এটা মোটামুটি তাহলে এই মানটা ফারেনহাইট এবং কেলভিন স্কেলে কি সমান, দুই স্কেলে সমান হবে। এরপরে আর একটা দেখা আছে সুস্থ দেহের তাপমাত্রা, আরেকটা অঙ্ক দেখি আমরা, এটা সুন্দর করে তোমরা উঠাই নাও। তাহলে দেখো আচ্ছা, সুস্থ দেহের তাপমাত্রা, অঙ্কটা লিখে ফেলো, সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? 4 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে মানটা দেওয়া আছে এত ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে মান কত, সেলসিয়াস স্কেলে সেটা কত, এটা তোমাদের বইয়ে আছে ম্যাথগুলো, আমি বইয়ের ম্যাথগুলো করাচ্ছি। আমরা কিন্তু পরবর্তীতে যখন সিকিউ সলভ করব তখন কিন্তু আমরা বিগত সালে যে বোর্ডে আসা কোশ্চেনগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমরা জাস্ট বেসিকটা আগে ড্র করতেছি, হ্যাঁ, বেসিক জ্ঞানটা। তাহলে ফারেনহাইটের সাথে সেলসিয়াসের সম্পর্ক, তাই না? তাহলে আমরা কি করতে পারি, c/5 সমান f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটাই কিন্তু আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে সম্পর্ক না, দেখো তো আমরা জানি। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মানটা কিসে দেওয়া আছে, দেখো তো মানটা দেওয়া আছে কিন্তু ফারেনহাইটে। তাহলে 98 মাইনাস 4 বিয়োগ 32 ভাগ 9। স্যার এটা একটু ক্যালকুলেটারে বসান তো সুন্দর করে, তোমরা ক্যালকুলেটারে সলভ ফাংশন থেকে জিনিসটা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? এটা আসবে 36.88 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি বুঝতে পারতেছো যে 36.88 ডিগ্রি সেলসিয়াস যেটা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে, সেটাই ফারেনহাইট স্কেলে কত, 98.4 ডিগ্রি। এটা কিন্তু আমাদের নির্ণয় একটা অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কি পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব, কঠিন পদার্থের প্রসারণ। হ্যাঁ, তো আমি একটু লিখি, কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলাপ করব। প্রসারণ, তো একটা কঠিন পদার্থকে আমি যদি তাপ দেই, তোমাদের বইয়ে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা তোমরা যদি একটু খেয়াল করো, কোথায় গেল, এই যে কঠিন পদার্থকে আমরা যদি তাপ দেই, তাপ দিলে তার বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো কি কি পরিবর্তন হয় কঠিন পদার্থের প্রসারণ? এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ হয়। 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ হয়, ক্ষেত্রফল বরাবর, ক্ষেত্র প্রসারণ বলি আমরা এটাকে, ক্ষেত্র প্রসারণ হয়। আর 3 নাম্বার হচ্ছে আয়তন প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়। তো তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ যে কঠিন পদার্থের কয় ধরনের প্রসারণ, একটা দৈর্ঘ্য বরাবর প্রসারণ, একটা ক্ষেত্রফল বরাবর প্রসারণ, একটা আয়তনগত কি প্রসারণ হয়। কঠিন পদার্থে 3 ধরনের প্রসারণ পাই।
কি কি প্রসারণ পাই মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ পাই। তো চলো আমরা এখন ধীরে ধীরে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কি, ক্ষেত্র প্রসারণ কি, আয়তন প্রসারণ কি, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, এটা নিয়ে কথা বলবো আগে। দেখো, তো এখন একটু ঠান্ডা মাথায় যদি তোমরা দেখো প্রসারণ, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে নাও। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ কি? আমরা একটা এখানে দণ্ড নিলাম, সাপোজ একটা লোহার আমি একটা দণ্ড নিলাম, এটা একটা লোহার দণ্ড। তো যখন এর তাপমাত্রা T1, তখন এর দৈর্ঘ্যটাকে আমি L1 ধরলাম। তাপমাত্রা T1 হলে দৈর্ঘ্যটাকে আমি কি বললাম? L1। এখন কোনো কারণে আমি এটাকে তাপমাত্রা বাড়াই দিলাম। তো আমরা জানি যে তাপমাত্রা বাড়াই দিলে কঠিন পদার্থের দৈর্ঘ্য কি হয়? বৃদ্ধি হয়। তো টোটাল দৈর্ঘ্যটা তাপমাত্রা বাড়ানোর কারণে এটা T2 যখন একটু বাড়াই দিলাম তাপমাত্রা, তখন দেখা যাচ্ছে এর দৈর্ঘ্যটা বেড়ে L2 হয়ে গেছে। বুঝতে পারতেছো? তো কঠিন বস্তুকে আমি যখন তাপ দিচ্ছি, যখন T1 ডিগ্রি টেম্পারেচার, T1 ডিগ্রি বা T1 কেলভিন তাপমাত্রায় আমি আয়তন পাইছি L1। এখন আমি তাপ আরও বাড়াই দিলাম, এটা আস্তে করে দৈর্ঘ্য বরাবর একটু বড় হয়ে গেছে। তাহলে এটা দৈর্ঘ্য প্রসারণ বলতেছি আমরা, ঠিক আছে? তাহলে এই যে কতটুক বৃদ্ধি হইল, তো এটা আমরা দেখব। তো দৈর্ঘ্য প্রসারণ, তো আমি যদি একটু লিখবো। আচ্ছা, তাহলে দেখি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে একটা কথা আছে। দৈর্ঘ্য, এখানে লিখে ফেলি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগটা হচ্ছে এরকম যে আলফা সমান সমান L2 মাইনাস L1 কতটুকু বৃদ্ধি হইল। দেখো তো, L2 থেকে L1 যদি আমি বাদ দেই, তাহলে আমি পরিবর্তন বা বৃদ্ধিটুকু পাচ্ছি না, এই চেঞ্জটুকু পাচ্ছি না। এই চেঞ্জটুকু কত বলো তো? L2 মাইনাস L1, তাই না? এইটুকু হচ্ছে, প্রথমে ছিল L2, তার থেকে L1 বাদ দিলে যেটুকু থাকে সেটুকু হচ্ছে কিন্তু এইটুকু, তাহলে বৃদ্ধি। তো L2 মাইনাস L1, আদি দৈর্ঘ্যের সাপেক্ষে আমরা L1 T2 মাইনাস T1 করব। এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য বা শুরুর দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন। তো এখন আমরা যদি এটাকে একটু দেখি, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে দেখো, আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো? দেখো তো, আড়াআড়ি গুণ করলে কি পাবো? L2 মাইনাস L1 সমান আলফা L1 T2 মাইনাস T1। এখন এইটাকে যদি আমি L2টা এখান থেকে বের করি, তাহলে কি পাচ্ছি বলো তো? L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তো আমরা যদি কখনো দৈর্ঘ্য প্রসারণ সহগের মান জানি, আমরা যদি তাপমাত্রার পরিবর্তন জানি, আদি দৈর্ঘ্য জানি, তাহলে আমরা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হলো সেটা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমি কি বলতেছি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন এটুকু তোমরা সুন্দর করে উঠাই নাও। তো আমি এর পরবর্তীতে কি করি সেটা একটু দেখো। দৈর্ঘ্য প্রসারণ সহগ জিনিসটা কি একটু আমরা বুঝতে চাই, তোমরা একটু সুন্দর করে উঠাই নাও। এখন তোমরা একটু দেখো তো, আমি যদি বলি কোনো কারণে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ জিনিসটা কি, আমি দণ্ডের দৈর্ঘ্যটাকে আমি 1 মিটার ধরলাম, যতটুক বৃদ্ধি হয়েছে সেটাকেও আমি 1 মিটার ধরলাম। মনে করো যে দৈর্ঘ্যর পরিবর্তন আমি যদি একটু ঠান্ডা মাথায় দেখি, এইবার একটু ভালো করে খেয়াল করো তোমরা। আমরা যদি বলি
যে দৈর্ঘ্য বৃদ্ধি যাই হোক, একটা 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু তাপমাত্রা এই যে পরিবর্তন, এটা 1 কেলভিন করব আমি, 1 কেলভিন। তাহলে বস্তুটার দৈর্ঘ্য কিছুটা কি বৃদ্ধি পাবে না বলো তো? এই বস্তুর দৈর্ঘ্য কিছু বৃদ্ধি পাবে কি পাবে না? পাবে। তাহলে আমি যদি বলি এটা কাটাকাটিগুলো 1এই থাকে, তো এখন 1 যদি কাটা যায় তাহলে আমার এটা কিন্তু থাকে কি বলো তো, L2 মাইনাস L1। তার মানে আলফা সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। এই আলফা সমান সমান কি দাঁড়াচ্ছে বলো তো? 1 গুণ করলে কি হয়? 1, এটা 1, এটা 1, তাহলে গুণ করলে কি থাকতেছে? 1 থাকতেছে না? তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি, 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাই, 1 কেলভিন বাড়ালে বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, লেখা যাবে এদিকে, যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো এখন তোমরা বলো? বস্তুটা যা ছিল 1 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু, তাপমাত্রা কত বাড়াবো? 1 কেলভিন। যা ছিল তার থেকে কয় কেলভিন বাড়াবো? 1 কেলভিন বাড়াবো। তাহলে 1 মিটার একটা বস্তুর তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই, যা ছিল তার থেকে 1 কেলভিন, 10 থাকলে 11 করব, 12 থাকলে 13 করব, 15 থাকলে 16 করব। তো বাড়াইতে গেলে বস্তুর দৈর্ঘ্য কিছু না কিছু কি হবে? পরিবর্তন। হলে 1 মিটার বস্তুর একটা তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে গেলে বস্তুর কিছু না কিছু দৈর্ঘ্যটা কি হবে? বাড়বে না? ওই দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি হলো ওটার নামে হচ্ছে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি নাম? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এটাই আমরা বলতে পারি যে 1 মিটার কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হচ্ছে। ঠিক আছে, এই কথাটা তোমরা সুন্দর করে লিখে রাখবা। 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে গেলে বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা বলা হয়। এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, এখন তোমরা একটু সুন্দর করে উঠাই নাও। এখন আমরা যদি এর একক দেখি, একক, হ্যাঁ আমরা একক দেখব, দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি এটা আমরা দেখব, একক। আচ্ছা, তো আমি যদি কোনো কারণে এই পরিবর্তনটুকু তো দৈর্ঘ্য মিটার, যতটুকু হোক পরিবর্তনটুকু কি মিটার না, নিচের দৈর্ঘ্যটাকে কি মিটার, আর তাপমাত্রাটার একক কি কেলভিন না? হ্যাঁ, নর্মালি আমরা তাপমাত্রা একক কি বলতে পারি? কেলভিন। তো মিটার মিটার কাটা চলে যায় না, দেখো তো। তাহলে এর এককটা কি আসবে? পার কেলভিন, অথবা পার ডিগ্রি সেলসিয়াস, অথবা আমি যদি পার ফারেনহাইট এরকম আসবে আর কি, ইনভার্স যেটাকে আমরা পার বলি আর কি। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে এটা কিন্তু, হ্যাঁ দৈর্ঘ্য প্রসারণ সহগের একক, এই কথাটা লিখে রাখবা, একক হচ্ছে এটা, দৈর্ঘ্য সহগের একক এটা। এখন তোমাকে যদি বলা হয়, একটু সুন্দর করে উঠাই নাও, এখন যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগের মাত্রা কত, মাত্রা, এবার আমরা মাত্রা দেখব, মাত্রা। তাহলে সেম মাত্রা কি হয় তুমি বলো? এটা তো দৈর্ঘ্য পরিবর্তন না, এটাকে আমি এম বলতে পারি, দৈর্ঘ্য মানে কি এল না, এল বলতে পারি মাত্রার ক্ষেত্রে। এই L1 এর জন্য আমি এল বলতে পারি। আর তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ, টি দ্বারা প্রকাশ করি মাত্রা সমীকরণের ক্ষেত্রে, তাই না? তো এল এল কাটা গেলে কি থাকে বলো তো? এটা থাকবে টি, পার কেলভিন। এর মাত্রা সমীকরণ কি বলো? এর মাত্রা হচ্ছে পার কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা বুঝলাম যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুর যতটুকু বৃদ্ধি হয়, দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন আমরা দেখব ক্ষেত্র প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগটা আশা করি তোমরা বুঝতে পারছো, একক কি মাত্রা কি। এখন আমরা দেখব ক্ষেত্র প্রসারণ সহগ। হ্যাঁ, কি দেখবো আমরা? ক্ষেত্র প্রসারণ সহগ দেখবো আমরা। দেখো, আচ্ছা এবার আমরা দেখব ক্ষেত্র প্রসারণ সহগ। এই একটা বস্তু ছিল, প্রথমে ছিল A1 ক্ষেত্রফল, পরে যদি আমি তাপ দিই, মনে করো একটা বস্তু ছিল A1 ক্ষেত্রফল শুরুতে, পরে আমি একে তাপ দিলাম, তো তাপ দেওয়ার কারণে এটা একটু বেড়ে গেল,
বস্তুটা একটু বেড়ে গেল, তো এটা হয়ে গেল A2। তাহলে পরিবর্তন কি, T1 ডিগ্রি টেম্পারেচার আমি বলতে পারি যে যখন T1 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন ক্ষেত্রফল ছিল A1, যখন পরে T2 ডিগ্রি টেম্পারেচার হইল তখন ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে কি হলো বলো তো, A2 হয়ে গেল। বুঝা যাচ্ছে না স্যার? A1 ডিগ্রি তাপমাত্রায় আমাদের ক্ষেত্রফল ছিল কত, A1, আর T1 ডিগ্রি টেম্পারেচারে ক্ষেত্রফল হয়ে গেল কি, A2। তাহলে পরিবর্তন কতটুকু হইলো, এটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, হ্যাঁ, যেটাকে বিটা দ্বারা প্রকাশ করি আমরা। কি দ্বারা প্রকাশ করি, বিটা। তো বিটা সমান সমান আমরা আগের মতো করেই লিখব A2 মাইনাস A1 ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1। আগের জায়গায় এখানে শুধু জাস্ট দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রের পরিবর্তনটা লিখলাম। তো এখন আমি যদি এটাকে একটু সংজ্ঞায়িত করি যে বিটা জিনিসটা কি, তাহলে এটার একক কি হবে, A2 মাইনাস A1। তো এর একক কি, আমরা যদি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বসাই, 1 মিটার স্কোয়ার, তার তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, তো একক লেখার দরকার নাই। তো ভাগ করলে কি থাকে, 1 দ্বারা ভাগ করলে কি থাকে বলো তো, A2 মাইনাস A1। তো এটাই কিন্তু বিটা। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, আমি যদি একটু বলি, এখানে দেখো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রের বা ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ বলে, ক্ষেত্র প্রসারণ সহগ বলে, তাকে ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে বিটা দ্বারা প্রকাশ করে, বিটা বলে। তাহলে কি দাঁড়ালো স্যার বলেন তো, আমাকে 1 মিটার স্কোয়ার বা 1 A1 ক্ষেত্রফলের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়লে কিছু বেড়ে গেল, ক্ষেত্রফল কিছুটা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এই যে ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হইলো, বেশি থেকে কমটা বিয়োগ দিলাম ডিভাইড বাই আদি ক্ষেত্রফল, শুরুর ক্ষেত্রফল আর তো তাপমাত্রার পার্থক্য, এটা তাদের ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো, তাহলে কি বলতে পারি, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ, বিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন যদি আমি দেখি ক্ষেত্র প্রসারণ সহগের একক কি, একক আমরা বের করব, ক্ষেত্র প্রসারণ সহগের একক কি, বিটার একক কি আমরা বের করব। তা দেখো, তাহলে এখন বোর্ডে সুন্দর করে তাকায় দেখো তো, আমরা যদি একটু দেখি কি পাচ্ছি ভাইয়া বলো তো, আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো উপরেরটাও হচ্ছে মিটার স্কোয়ার, নিচের ক্ষেত্রফলটাও মিটার স্কোয়ার, আর তাপমাত্রাটাকে আমরা টি ধরতে পারি, তাপমাত্রাটা কেলভিন ধরতে পারি আমরা, কেলভিন। তাহলে মিটার স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি থাকতেছে, পার কেলভিন। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগেরও একক কি আসবে, পার কেলভিনে আসবে। ক্ষেত্র প্রসারণ সহগের একক কি আসবে, পার কেলভিন আসবে। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ সহগের একক আসবে পার কেলভিন। ওকে, তাহলে এর মাত্রা সমীকরণ কি আসবে, আমাদের মাত্রা সমীকরণ বের করতে বলে, ক্ষেত্র প্রসারণ সহগের মাত্রা সমীকরণ লিখো, এর মাত্রা সমীকরণ। তাহলে এবার তোমরা বলো তো, তাহলে আমি যদি ক্ষেত্রফলটাকে এল স্কোয়ার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থের উপর হোল স্কোয়ার আদি, পরিবর্তন তো এটা না, এই দুটো কি পরিবর্তন না, A2 থেকে A1 বিয়োগ করলে তোমার এটা 12, এটা 10 বিয়োগ করলে 2 আসবে, সেটা তো ক্ষেত্রফলে, তাই না। তাহলে নিচেরটাও ক্ষেত্রফল এল স্কোয়ার ইন্টু T2 মানে হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারকে টি দ্বারা প্রকাশ করে, তাহলে এল স্কোয়ার কাটা, তাহলে কি থাকবে, পার কেলভিন থাকবে, পার কেলভিন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগের মাত্রা সমীকরণ, সুন্দর করে তোমরা লিখে রাখবা যে বিটার হচ্ছে এটা একটা মাত্রা সমীকরণ, এলে এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষাতে চলে আসবে, এমসিকিউ আকারে পরীক্ষাতে চলে আসবে। তো এখন আমরা আয়তন প্রসারণ সহগ দেব, আয়তন প্রসারণ সহগ, হ্যাঁ আয়তন প্রসারণ সহগ আমরা দেখব, আমি লিখে নেই, আয়তন প্রসারণ সহগ দেখব, আয়তন প্রসারণ সহগ দেখব আমরা, সহগ।
এটা গামা দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো একটা বস্তুর আয়তন T1 ডিগ্রি টেম্পারেচারে যা ছিল, মনে করো আমি একটা এখানে বস্তু ড্র করলাম, এরকম একটা বস্তু ড্র করলাম, তো এই বস্তুটাকে তাপ দিলাম। তো তাপ দেওয়ার পর দেখলাম যে T1 ডিগ্রি টেম্পারেচারে এর আয়তন ধরলাম V1, তো T2 ডিগ্রি টেম্পারেচারের আয়তন দেখলাম আমি হচ্ছে V2। আয়তনে কিছু পরিবর্তন হয়েছে। T1 ডিগ্রি টেম্পারেচারের আয়তন যদি হয় V1, T2 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বাড়াই দিলাম, তখন আয়তন দেখলাম V2। তাহলে এর আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে যেটা আমরা দৈর্ঘ্য আয়তন প্রসারণ সহগ দেখব, সেটা গামা সমান সমান কি দেখব, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু T2 মাইনাস T1। দেখো তো জিনিসটা বোঝা যায় কিনা, বোঝা যায়। আচ্ছা, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। তো এখন আমি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব, আমি যদি বলি এটাকে একটু সাজায়ও লেখা যায়, যদি আমরা চাই যে আর গুণ করে একটু দেখব, তাহলে V2 মাইনাস V1 গামা V2 ইন্টু T2 মাইনাস T1, তাই না। এখন আমি যদি V2টাকে এদিকে রাখি, তাহলে V1 প্লাস গামা V2 T2 মাইনাস T1। তো এটা একটা সমীকরণটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব ভবিষ্যতে। হ্যাঁ, জাস্ট কী করলাম, আর গুণ করে V1টাকে ওইদিকে পার করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা গুণ করলাম করে V2টাকে ওইদিকে পার করে দিলাম। তো এটা একটা সমীকরণ হতে পারে। এখন আমরা দেখব যে আয়তন প্রসারণ সহগের একক কি দাঁড়ায়, একক। তাহলে আমি যদি কোনো কারণে এই আয়তনের পরিবর্তনটাকে 1 মিটার কিউব বা মিটার কিউব চিন্তা করি, তাহলে আগে একক না, আগে দেখি জিনিসটা কি। তাহলে আমি যদি কখনো 1 মিটার কিউবের একটা বস্তু নেই, 1 মিটার কিউবের একটা বস্তু নিলাম, তার তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, 1 কেলভিন বাড়াবো। তাহলে 1 মিটার কিউবের একটা বস্তু নিলাম, তার আয়তন আমি কয় কেলভিন বাড়াবো, 1 কেলভিন বাড়াবো। তাহলে এখানে আয়তনের কিছু না কিছু একটা পরিবর্তন হবে কি হবে না বলো তো। 1 মিটার কিউব একটা বস্তু নিয়ে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে গেলে তার আয়তন একটু না একটু কিছু না কিছু কি হবে, বাড়বে। তো যতটুকু বাড়বে এই বাড়াটাকে বলতেছি আমরা গামা সমান সমান V2 মাইনাস V1। তো এটা থেকে সংজ্ঞা আমরা দিতে পারবো। তো দেখো তো কি দাঁড়াচ্ছে, 1 মিটার কিউব আয়তনের কোনো একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পায়, বৃদ্ধি দুইবার হয়ে গেছে, যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ সহগ বলে। এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়, গামা। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা বলো তো। আমাকে একটা 1 মিটার কিউব আয়তনের একটা বস্তু দেওয়া হলো, তার তাপমাত্রা আমি যা ছিল তার থেকে 1 কেলভিন বাড়াইতে চাই। তো বাড়াইতে গিয়ে বস্তুর আয়তন কিছু না কিছু কি হয়েছে, পরিবর্তন হয়েছে, একটু বাড়ে গেছে। তো যতটুকু বেড়ে গেছে ততটুকুই বলতেছি আয়তন প্রসারণ সহগ, গামা দ্বারা প্রকাশ করি আমরা, তাই না, গামা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন এটা সুন্দর করে তোমরা লিখে রাখো। এখন আমরা যে একক দেখি, এর একক কি দেখবো আমরা, দেখো তো এর একক যদি দেখতে বলি, এককটা কিভাবে আমরা দেখবো দেখো। আচ্ছা, এটা মুছে দিই। দেখো তাহলে আমি কি করতে পারি, উপরেরটাও কিন্তু মিটার কিউব আয়তন, নিচেরটাও কিন্তু আয়তন। এটা আয়তনের পরিবর্তন, বাট এটা তো আয়তনে, তাই না, এটা তো আয়তনে। মনে করো 20 মিটার কিউব থেকে 10 মিটার কিউব বাদ দিলাম, তাহলে 10 থাকে না, বিয়োগ করলে 10 মিটার কিউব এতে থাকে, ইন্টু তাপমাত্রা কেলভিন। তাহলে মিটার কিউব যে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এর এককও কি আসবে, পার কেলভিন আসবে। আচ্ছা, আয়তন প্রসারণের মাত্রা সমীকরণ কি দাঁড়াবে তাহলে, আয়তন প্রসারণের মাত্রা সমীকরণ কি দাঁড়াবে বলো, গামা সমান সমান V2 মাইনাস V1 V2 মাইনাস T2 মাইনাস T1 V2 ইন্টু, তাহলে আমি যদি এইটাকে মিটার কিউবকে L কিউব দ্বারা প্রকাশ করব, আর নিচেরটাকেও L কিউব ইন্টু টেম্পারেচার, তাহলে এর মাত্রা L কিউব কাটা হয়ে গেলে কি হবে, টেম্পারেচার ইনভার্স। তাহলে এর মাত্রা সমীকরণ তুমি কি পাবা, এটা পাবা।
তাই না, টি ইনভার্স পাওয়া। তাহলে আমরা দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণের এককও যা, আমার তোমার হচ্ছে মাত্রাও কি আসতেছে, একই আসতেছে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখব যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণের মধ্যে আমরা সম্পর্ক দেখব। ভালো করে একটু দেখি, আমরা একটা সম্পর্ক দেখব ক্ষেত্র প্রসারণ সহ বিটা সমান সমান দেখব টুয়াইস আলফা। কেন দেখবো এটা বলো তো? এই ক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ না? তো দৈর্ঘ্যটা যদি আলফা হয়, প্রস্থটাও কি হবে আলফা, দুইটা প্রসারণ আলফা। তাহলে এই যে এটা সম্পর্কে কি লেখা যায়, তাহলে কত আলফা হবে, 2 আলফা। একটা বস্তুর ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যটাও যা, প্রস্থটাও তাই, সমান সমান। এটাও 10 মিটার, ওটাও 10 মিটার, হইতে পারে না এমন? হইতে পারে। তাহলে আমরা বলতে পারি যে বিটা সমান সমান 2 আলফা। 2 মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থর জায়গায় যদি সমান হয় তাহলে বিটা সমান সমান 2 আলফা। আবার আমি যদি বলি গামা, গামা মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 3 বার দৈর্ঘ্য না, 3 বার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এটা হবে 3 আলফা। 3 আলফা হবে। দেখো বিটা সমান সমান 2 আলফা, গামা সমান সমান 3 আলফা। 3 মানে দৈর্ঘ্যের 3 গুণ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 3 এর দৈর্ঘ্য চিন্তা করলে 3 আলফা হয়। এখন আমরা অনেক সময় এটাকে এইভাবে, এটা একটা সম্পর্ক ক্ষেত্র প্রসারণের সাথে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক, এটা হচ্ছে আয়তন প্রসারণের সাথে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক। এখন এটাকে একটু কায়দা করে লেখা যায়, আলফা সমান সমান বিটা বাই 2, আবার আলফা সমান সমান গামা বাই 3 লেখা যায় এইভাবে। এখন আমরা তিনটাকে সমান লিখতে চাই, যাহাই আলফা তাহাই বিটা বাই 2, তাহাই বিটা বাই 2 সমান তাহাই গামা বাই 3। এখন আমি যদি 6 দ্বারা গুণ করি তাহলে এইভাবে লেখা যায় 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তো এইটাও একটা সম্পর্ক। ঠিক আছে, তো ওইটাকে আমরা বিটা সমান সমান টুয়াইস আলফা, গামা সমান সমান 3 আলফা, অথবা এই সম্পর্ক দিয়ে আমরা কাজ করি। এইটা দিয়ে আমাদের এমসিকিউ আমরা যখন সলভ করব তখন এই সূত্রগুলো আমরা অ্যাভেলেবেল কি করব, ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? তোমরা আশা করি আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারতেছো যে এটা দিয়েও আমরা সমাধান করব। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। আমরা এখন কি দেখব বলো তো? আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ দেখব। তরল পদার্থের আমরা প্রসারণ দেখব। আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখলাম, আমরা এখন দেখব তরল পদার্থের প্রসারণ। ঠান্ডা মাথায় দেখো, মনে করো একটা কনিক্যাল ফ্লাক্স নিলাম, এই একটা ফ্লাক্স, এর মধ্যে পানি আছে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। মনে করো এর মধ্যে কি আঁকালাম, এটাকে আন্ডা আঁকাচ্ছি নাকি দেখো তো। আচ্ছা, তো এখন হইল স্যার এটা? আচ্ছা ধরলাম এটা হয়েছে। এটার মধ্যে পানি আছে, ধরলাম পানি আছে। পানি কতটুকু আছে জানো? পানি আছে প্রথমে এ পরিমাণ পানি আছে। এখন এটাকে আমি তাপ দেওয়া শুরু করলাম। কি করা শুরু করলাম? আমার অরিজিনালি পানি আছে কিন্তু এ পরিমাণ পানি আছে এটাতে। এখন তাপ দেওয়ার কারণে আমার কিন্তু পাত্রটা একটু ফুলে যাবে, একটু আকারে বড় হয়ে যাবে না, সম্প্রসারিত হবে না বলো তো? আমাদের পাত্রটা কিন্তু একটু সম্প্রসারিত হবে। ঠিক আছে, তো যদি সম্প্রসারিত হয় তাহলে তরলটা আস্তে করে একটু নিচে নামবে, কারণ পাত্রের পরিমাণ, আগে তো তাপটা কোথায় যাচ্ছে, পাত্রে যাচ্ছে, তো পাত্র তাপ নেওয়ার কারণে একটু ফুলে যাবে। তো পানিটা আস্তে করে নেমে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, বিতে চলে আসছে। পাত্রটা ফোলার কারণে তাপ আরও বাড়াচ্ছি। এখন অরিজিনালি পাত্রটার মধ্যে তরল পদার্থটা গরম হওয়া শুরু করছে। তখন তরল পদার্থটা যখন আমি তাপ দিলাম, দেওয়ার পর তরল পদার্থটা ফুলে একদম এই জায়গায় চলে আসছে, সি পর্যন্ত চলে আসছে। তাহলে তুমি আমাকে একটু ঠান্ডা মাথায় দেখো তো, আমরা কি বলতে পারি এটাকে? কি বলতে পারি? প্রথমে তরল পদার্থ ছিল এ পর্যন্ত, পরে যখন আমরা তাপ দিছি পাত্রটা তাপ গ্রহণ করে তরলটা নিচে নেমে আসছে, তাহলে এটাকে আমরা বলবো পাত্রের প্রসারণ। হ্যাঁ, এরপর তুমি যদি একটু ভালো করে দেখো
যখন তরলটা গরম হওয়া শুরু করছে তখন বি থেকে কিন্তু ঠেলে কোথায় চলে আসছে, সিতে চলে আসছে, এই জায়গায় চলে আসছে তরল। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটলো, আমি যদি বলি বিসি সমান সমান, এটাকে ভেঙে দুই ভাগ করা যায় না, এবি প্লাস এসি করা যায়। ভালো করে দেখো, বিসিটাকে ভাগ করে কি এবি প্লাস এসি লেখা যায় না, বিসি সমান সমান কি এবি প্লাস এসি লেখা যায়। তাহলে এখন দেখো বিসিটা কি, বিসিটা হচ্ছে অ্যাকচুয়ালি তরল পদার্থটাকে যদি কোনো পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হতো তাহলে তরলটা বি থেকে মূলত কিন্তু সিতে যেত। যদিও তরলটা এ থেকে সিতে গেছে মনে হচ্ছে, কিন্তু না, অ্যাকচুয়ালি তরলটা যদি পাত্রে না রাখতাম তাহলে তরলটা কিন্তু মূলত বি থেকে কোথায় চলে যেত, সিতে চলে যেত। তো এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, এটাকে বলবো আমরা প্রকৃত প্রসারণ। হ্যাঁ, প্রকৃত প্রসারণ, ভালো করে বোঝার চেষ্টা করো। তো এবিটা কি, এবিটা পাত্র প্রসারিত হওয়ার কারণে কিন্তু তরলটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তাহলে এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ, চিন্তা করবো আমরা পাত্রের প্রসারণ। হ্যাঁ, আর এসিটা কি, এসিটাকে আপাত দৃষ্টিতে আমার প্রসারণ মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়াল প্রসারণ, অ্যাকচুয়াল প্রসারণ কিন্তু যদি পাত্র না থাকতো তাহলে তরলটা কিন্তু বি থেকে কোথায় চলে যেত, সিতে। তাহলে এইটুক প্রসারণকে আমার কাছে আপাত প্রসারণ বা আপেক্ষিক প্রসারণ মনে হচ্ছে, এটাকে আমি বলবো আপাত প্রসারণ, আপাত প্রসারণ। তাহলে কি দাঁড়াইলো সম্পর্কটা ভালো করে একটু দেখো তো। কোনো তরল পদার্থকে আমরা যদি তাপ দেই তাহলে কি হলো, প্রথমে তরলটা তাপ পায় না, তাপটাকে পাত্র পায়, পাত্র পেয়ে তরলটা পাত্রটা প্রসারিত হবে, তরলটা নিচে নেমে আসে। তাহলে এইটুক যে নিচে নেমে আসলো এটা মূলত এবিটা মূলত কি পাত্রের প্রসারণ। এখন যখন তরলে তাপটা গেল তখন তরলটা ফুলে কিন্তু বি থেকে সিতে চলে আসছে, মূলত এটাই, পাত্র না থাকলে তরলটা বি থেকে কিন্তু সিতেই যাইতো। এটার জন্য এটাকে বলা হচ্ছে তরলে কি প্রসারণ, প্রকৃত প্রসারণ। আর আমার কাছে মনে হচ্ছে আমি তো রাখছিলাম এতে, এখন পাচ্ছি সিতে, কিন্তু এটা অরিজিনাল প্রসারণ না, এটা হলো আপাত প্রসারণ, কিন্তু মূলত প্রসারণটা বি থেকে সি পর্যন্ত হয়েছে। তো এটাই তরলের সূত্র, এটা একটু মাথায় রাখবা যে প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। তো এটা হচ্ছে তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখব। ওকে, তো আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখলাম, তরল পদার্থের প্রসারণ দেখলাম, এখন আমরা দেখব গ্যাসীয় পদার্থের প্রসারণ। ঠিক আছে, এখন আমরা দেখব গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে কথা বলব। আচ্ছা, ওকে, ফাইন। গ্যাসীয় পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ। আচ্ছা, গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আমরা কথা বলব। তো আদর্শ গ্যাসের, আমরা যখন এইচএসসিতে উঠবো বা আমরা যখন বড় ক্লাসে উঠবো তখন একটা আদর্শ গ্যাসের একটা সমীকরণ আমরা পাবো, যেটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সেটাকে আমরা বলি যে পিভি সমান এন আর টি। পি হচ্ছে গ্যাসের চাপ বা প্রেসার, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে তাপমাত্রা, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর আর এর একটা মান তোমাদের দেওয়া আছে। তো এইভাবে যদি চিন্তা করো, এখানে আমরা সাইড নোটে লিখে দেই, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.31, তারপরে আরো মান আছে দেখি একটু, 8.314 পার কেলভিন মোল পার মোল, জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। এটা হ্যাঁ, ওকে। আর টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা, সেটা অবশ্যই কেলভিন স্কেলে, গ্যাসের তাপমাত্রা বলো। তো এটা একটা আদর্শ গ্যাসের সমীকরণ। এটা কি গ্যাসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় কিন্তু অলরেডি জানি যে আয়তন প্রসারণকে আমরা যদি এরকম গামা দ্বারা প্রকাশ করছিলাম যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1।
তো এইটা কিন্তু গামা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছিলাম যে গ্যাসের আয়তন প্রসারণ। তো আমরা আপাতত তোমাদের বইয়ের সাপেক্ষে আমরা বলবো এটা হচ্ছে বিটা পি, এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটাকে আমরা বিটা পি দ্বারা আপাতত প্রকাশ করব, যেটা গ্যাসের আয়তন প্রসারণ সহগ। গামা দ্বারা আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছিলাম একটু। হ্যাঁ, তো এখন তুমি আমাকে বলো তো, যদি গ্যাসের তাপমাত্রা T1 করা হয় তখন আয়তন কিন্তু V1 হয়, গ্যাসের তাপমাত্রা T2 করা হলে তখন আয়তন বৃদ্ধি হয়ে কি হবে, তখন আয়তন বৃদ্ধি হয়ে কিন্তু V2 হবে। তাহলে আমরা লিখতে পারি যে গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তন করা হলে গ্যাসের আয়তন V2 থেকে V1 থেকে V2 পরিবর্তিত হয়। আমরা জানি তাপ দিলে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা T1 এ যতটুকু আয়তন ছিল T2 তে আয়তন কি হবে, বাড়বে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি সমীকরণটাকে, যে PV সমান nRT, ভালো করে দেখো, যখন আমি তাপমাত্রা T1 দিব তখন আয়তনটাকে আমি V1 ধরব, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, পরবর্তীতে PV সমান nRT। এবার বলো তাপমাত্রা যখন T2 দিব তখন গ্যাসের আয়তন কিন্তু V2 হবে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ। ওই কথাটাই আমি বলছি যে তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তন করা হলে গ্যাসের আয়তন V2 থেকে V1 এ কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, দেখো আস্তে আস্তে বোঝো কিনা। এখন 1 নং বিয়োগ আমি 2 নং করব, তাহলে আমি কি পাবো বলো তো, P1 PV1 মাইনাস 2 নং বিয়োগ 1 নং করব, 2 নং বিয়োগ 1 নং, তাহলে PV2 মাইনাস PV1 সমান nRT2 মাইনাস nRT1 বিয়োগ করলাম। এখন কমন নেওয়া যায় না পিটা এখান থেকে, বলো তো P, তাহলে V2 মাইনাস V1, এ পাশে কি থাকে বলো তো, nRটা কমন নেওয়া যায়, তাহলে T2 মাইনাস T1 থাকে। তো এখন আমি যদি এইটাকে এইভাবে ভাগ করি, দেখো তো, বা P V2 মাইনাস V1 কে আমি যদি এখন PV1 দ্বারা ভাগ করি, আর এই পাশেটাকে nRT2 মাইনাস T1 কে আমি যদি ভালো করে বোর্ডের দিকে তাকাও nRT1 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, তাহলে ভালো করে দেখো। এখন এখানে PP ক্যান্সেল, এখানে nR ক্যান্সেল, তাহলে কি থাকে একটু ভালো করে দেখো তো, V2 মাইনাস V1 ভাগ V1 সমান T2 মাইনাস T1 ভাগ T1। তো এখন এইটাকে আমি যদি ওই ফরম্যাটে নিয়ে যাইতে পারি তাহলে কি হয় দেখো তো, ওই ফরম্যাটে যদি আমি নিয়ে যাই এটাকে ঠেলে, তাহলে কি থাকবে দেখো, ঠান্ডা মাথায় দেখো, তাহলে এইটাকে যদি আমি নিচে পাঠাই দিই তাহলে কি হয় দেখো, স্যার V2 লেখা যাবে স্যার এক লাইন, V1 ভাগ T1 V1, এবার সে হচ্ছে 1 ভাগ T1। আমি কি করতেছি, এই যে T1 T2 কে এদিকে নিচে পাঠাবো, T2 মাইনাস T1। এখন একটু ভালো করে দেখো তো, আমি যদি এইদিকে লিখি, আর লেখা যাবে তো না, তবে এক লাইন লেখা যাবে না, আমি যদি ওই দিকে লিখি একটু ভালো করে তাকাও তো, এই যে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি, এরপরে দেখো এখান থেকে দেখো যে BP গ্যাসের আয়তন প্রসারণ সহগ সমান 1 ভাগ T1। দেখছো এটা লেখা যায় না, এইটুকুর পরিবর্তে কিন্তু লেখা যায়, দেখো যে
এই যে গ্যাসের আয়তন প্রসারণ সহগটা এটা কিন্তু তাপমাত্রার উল্টা আনুপাতিক, ব্যস্তানুপাতিক। তো এইটা তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এই লাইনটা আমাদের কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, এই কথাটা একটু বলে নেই, এটা দ্বারা আসলে কি বুঝি আমরা, এটা দ্বারা আমরা কি বুঝি সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তো আমি জাস্ট একটু সুন্দর করে উঠাই নাও, আমি জাস্ট এদিকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু দেখো কি দাঁড়ায়। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি কোনো কারণে সাপোজ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর আয়তন যদি বাড়ে 10 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়, মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর আমি তাপ দিচ্ছি, তার আয়তনটা যদি যা বাড়বে, সাপোজ এটা হলো 3 মিটার কিউব, হইল 3 মিটার কিউব বাড়লো, তাপ যা দিলাম বাড়ে গেল। তো ওই একে বস্তুটাকে একে চাপে, বায়ুর চাপ যদি একে রেখে আমি যদি সাপোজ দেখা যাচ্ছে এটাকে যদি আমি 5 ডিগ্রি টেম্পারেচার দেই, তাহলে এটা দেখা যাবে যে প্রতি 1 ডিগ্রির জন্য, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে করো একটা বস্তুকে আমি একটু বলে নেই, একটা বস্তু আমার আছে, শুরুই করলাম 10 ডিগ্রি টেম্পারেচার থেকে 11 করার চেষ্টা করলাম, তখন যতটুকু তাপমাত্রাটা বস্তুটা বাড়বে তার তুলনায় কম তাপমাত্রায়, মনে করো সাপোজ 5 ডিগ্রিতে, 5 ডিগ্রি বস্তুটা এখন আছে 5 ডিগ্রি সেলসিয়াসে, এখনের তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়াইতে চাই, এখনের তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়াইতে চাই, তখন দেখা যাচ্ছে এটা হবে 4 মিটার কিউব, এরকম বাড়বে। অর্থাৎ কম তাপমাত্রায় বস্তুর প্রসারণটা বেশি হবে, সেম পরিমাণ। বস্তুটা ছিল সাপোজ আমি দুইটা বস্তু নিলাম, এই বস্তুটা নিলাম, এর তাপমাত্রা ধরে নিলাম 5 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবো, মনে করো 5 থেকে 6 নিব তাপমাত্রা, তাহলে বস্তুটা বেশি পরিমাণে বাড়বে। এই তাপমাত্রার সাথে আয়তন প্রসারণ উল্টা আনুপাতিক, অর্থাৎ কম তাপমাত্রায় বস্তুর প্রসারণটা বেশি হবে, কম তাপমাত্রায় বস্তুটা বেশি বাড়বে। আবার এই বস্তুটাকে আমি যে অনেক তাপমাত্রা দিলাম, মানে 20 ডিগ্রি সেলসিয়াস নিলাম, সাপোজ 20 ডিগ্রিতে নিলাম, 20 ডিগ্রি সেলসিয়াস নিলাম এই বস্তুটাকে, এখন বস্তুটা 20 ডিগ্রি, এখন 20 থেকে আমি 21 বানাইতে চাই, 1 ডিগ্রি বাড়াইতে চাই, তো তখন বস্তুর আয়তনটা সেই তুলনায় কি হবে, কম বাড়বে। অর্থাৎ কম তাপমাত্রায় বস্তুর প্রসারণ হবে বেশি, আর বেশি তাপমাত্রায় বস্তুর প্রসারণ হবে কম, আয়তন প্রসারণের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে মাথায় রাখবা। কম তাপমাত্রায় বস্তুর প্রসারণ যা হবে, ওই বস্তুটাকে যদি তাপমাত্রা বেশি হয়, সাপোজ 10 ডিগ্রিতে যদি হয়, যা বাড়বে 20 ডিগ্রিতে নিয়ে বা 30 ডিগ্রিতে নিয়ে বস্তুটাকে যদি আমি 1 ডিগ্রি বাড়াইতে চাই, তখন তার তুলনায় বস্তুর আয়তনটা কিন্তু কম বাড়বে। কম তাপমাত্রায় বেশি বাড়বে, বেশি তাপমাত্রায় বস্তুটার প্রসারণটা কি হবে, কম হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আয়তন প্রসারণটা তার তাপমাত্রার কি উল্টা আনুপাতিক বা ব্যস্তানুপাতিক। তো আশা করি তোমরা এই গ্যাসীয় পদার্থের প্রসারণের যে ব্যাপারটা সেটা সুন্দর করে বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের সাথে আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে আরও একটা বিষয় দেখব, সেটা দেখো তাপ ধারণ ক্ষমতা। কথাটা বলা থার্মাল ক্যাপাসিটি, তাপ ধারণ ক্ষমতা, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। দেখো, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, কয় কেলভিন বাড়াবো, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে, তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। কথাটা একটু ভালো করে মাথায় রাখবা। মনে করো আমি তোমাকে একটা কথা বলি, এখানে একটা বস্তু রাখছি, এই বস্তু, এর তাপমাত্রা তাপ দিচ্ছি, আমি তাপ দিচ্ছি, তাহলে বস্তুর তাপমাত্রা যা ছিল তার থেকে আমি কয় কেলভিন বাড়াবো, 1 কেলভিন বাড়াবো। অর্থাৎ 10 থাকলে 11 করবো এর তাপমাত্রা, 12 থাকলে 13 করব, 14 থাকলে 15 করব। 1 কেলভিন বাড়াইতে গেলে কিছু না কিছু তাপ তো বস্তুটার দরকার হবে, হবে না? 1 কেলভিনের জন্য কিছু তাপ লাগবে কিনা, তাপ বাড়াইতে গেলে সেই তাপটুকুকে বলা হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। ওই বস্তুর কি বলা হচ্ছে, তাপ ধারণ ক্ষমতা। কথাটা একটু ভালো করে মাথায় রাখো। 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে বস্তুর যা পরিমাণ তাপের প্রয়োজন হবে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তো ওই কথাটা এখানে লিখছি, প্রথমে তাপমাত্রা ছিল T1, পরে বানালাম T2, তাহলে T1 থেকে T2 থেকে T1 পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তুর তাপের প্রয়োজন হয় কিউ পরিমাণ, কিউ জুল বা কিউ পরিমাণ। তাহলে 1 কেলভিন বা 1 একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তুর তাপের পরিমাণ কত আসবে, এটা ভাগ হবে না? এই যতটুক 1 কেলভিন তাপমাত্রা, এই কথাটা একটু ভালো করে দেখো,
1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তু যে পরিমাণ তাপের প্রয়োজন, অর্থাৎ 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তু যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে সি। তো সি মানে থার্মাল ক্যাপাসিটি, তাহলে কিউ ভাগ T1/T2। তাহলে এটা তো এখান থেকে বুঝতে পারছো। তাহলে 1 একক পরিমাণ বা 1 কেলভিন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তু যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। এবার আসে আপেক্ষিক তাপ কি। তাহলে এখানে একটা কথা একটু সুন্দর করে মাথায় রাখবে, স্পেসিফিক হিট। তাহলে এখানে বস্তুর তাপমাত্রা আমি 1 কেলভিনে বাড়াবো, বাট ভরটাও ফিক্সড। 1 কেজি ভরের বস্তু, এই কয় কেজি ভরের, কয় কেজি ভরের বস্তু, দেখো কয় কেজি ভরের বস্তু, 1 কেজি ভরের বস্তু লাগবে। তার মানে এবার বস্তুটার ভর কয় কেজি হইতে হবে, 1 কেজি। তাহলে আগে কিন্তু ভরের কথা উল্লেখ ছিল না, এবার ভরের কথা উল্লেখ হচ্ছে। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ তাপ ধারণ ক্ষমতাতে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আর এখানে বলে কয় কেজি বস্তু লাগবে, 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবে, ভরের ব্যাপারটা চলে আসছে, বাড়াইতে গেলে যেটুক তাপের প্রয়োজন। তাহলে যে এবার ভরটা ফিক্সড, 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে, আপেক্ষিক তাপ বলে। তাহলে এই যে লিখছি যে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা T1 থেকে T2 পরিমাণ বৃদ্ধি করতে বস্তুর তাপের প্রয়োজন হয় কিউ পরিমাণ। তাহলে 1 একক, 1 কেজি বা 1 একক, 1 একক পরিমাণ কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যেটুকু তাপের প্রয়োজন, এটা ভাগ হয়ে আসবে না, দেখো তো নিচে এমটা দ্বারা ভাগ, কিউটা T1 T2 দ্বারা ভাগ। তাহলে এই যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। এখন এর একক কি বলতো, এর একক যদি বলা হয়, ভালো করে এখন খেয়াল করো, স্পেসিফিক হিটের একক কি বলতো, এখান থেকে একক চলে আসবে, জুল পার কেলভিন হবে না। তাহলে এর একক যদি বলি, এর এককটা কি হবে, একক, এর একক হচ্ছে জুল, উপরে জুল, তারপর নিচে হচ্ছে পার কেলভিন তাপমাত্রা, এটা হচ্ছে এর একক। এটা এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে যে তাপ ধারণ ক্ষমতার একক কি, জুল পার কেলভিন। তাহলে এর এককটা কি আসবে, জুল, এটার জন্য জুল, নিচে থাকবে কেজি ইন্টু কেলভিন। তাহলে উপরে গেলে কি থাকবে, তো আমি যদি বলি এটাকে একবার এখানে লিখে দিলাম, হ্যাঁ এদিকে দেখো, জুল, কেজিটা উপরে চলে গেল, পার কেজি পার কেলভিন, দেখো তাহলে এখান থেকে চলে আসছে, উপরটা জুল, ভরটা উপরে গেলে কি হবে, পার কেজি, তাপমাত্রা উপরে গেলে কি হবে, পার কেলভিন, এগুলো তোমরা বোঝো। তাহলে এর একক কি, জুল পার কেজি পার কেলভিন। এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে, এটাও এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে, বুঝছো? তাহলে এখানে ভরের ব্যাপার আছে, এখানে ভরের কোনো ব্যাপার নাই। এখন আমরা দেখব আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। এটা একটু ভালো করে দেখো, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক, এটা একটু আমরা দেখব। আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। লেখো, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। তাপ ধারণ ক্ষমতার মধ্যে একটা সম্পর্ক দেখব, সম্পর্ক কি সম্পর্ক দেখব সেটা আমরা দেখব। তাহলে আমরা আপেক্ষিক তাপ এস ইকুয়াল কিছু করে আগে কি পালাম, কিউ এম T2 মাইনাস T1, এরকম কিছু একটা পাইলাম না, দেখো তো আপেক্ষিক তাপ। তো এখন আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, তাপ ধারণ ক্ষমতা সি সমান কিউ ভাগ T1 মাইনাস T2, এটা আমরা জানি। তাহলে আমি যদি এই যে আপেক্ষিক তাপে বসাই দিই, তাহলে এস সমান সমান এইটুকুর পরিবর্তে সি বাই এম লেখা যায়, দেখো এইটুকুর পরিবর্তে লেখা যায় সি। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি সমান এম এস না, এই সম্পর্কটা লেখা যায় না, যে তাপ ধারণ ক্ষমতা সমান সমান আপেক্ষিক তাপ ইন্টু বস্তুর ভর, ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে সি সমান এম এস, তাপ ধারণ ক্ষমতা সমান সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা সমান সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তো এটা হচ্ছে আমাদের কিন্তু সম্পর্ক, তাই না, সম্পর্ক, সম্পর্ক। তো এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব, ঠিক আছে? তো চলো দেখি সেই বিষয়টা কি। তো এই সম্পর্কটা মাথায় রাখবে, এটা অঙ্ক করতে আমাদের কাজে লাগবে কিন্তু, হ্যাঁ।
এটা একটু দেখো, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি। তো একটা হচ্ছে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ। এই কথাটা একটু মাথায় রাখবো। মানে কি এই কথাটার মানে কি? মনে করো একটা বস্তু অনেক গরম আর একটা বস্তু ঠান্ডা, কাছাকাছি নিয়ে আসছে, তাহলে ঠান্ডা বস্তুটা তাপ ছাড়বে, গরম বস্তুটা তাপ কি করবে? গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? যতক্ষণ দুইজনের তাপমাত্রা কি হবে? একই না হবে। তাহলে একটা বস্তু গরম বস্তুটা তাপ ছেড়ে দিবে বা বর্জন করবে, আর ঠান্ডা বস্তুটা তাপ কি করবে? গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা কি না হয়েছে? সমান না হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে গৃহীত তাপ সমান সমান কি তাপ? বর্জিত তাপ। এটাই হচ্ছে ক্যালোরিমিতির কি নীতি? মূলনীতি। সুন্দর করে লিখে রাখো যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এই কথাটা তোমরা সুন্দর করে লিখে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা দেখো, পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। পদার্থের অবস্থার পরিবর্তনে কিসের প্রভাব? তাপের প্রভাব। এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে প্রথমে একবার ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝো। আমি একটা উদাহরণ দিব, উদাহরণের পর তোমাদের এই কার্ভটা ব্যাখ্যা করব, ঠিক আছে? উদাহরণের পর এই কার্ভটা আমি ব্যাখ্যা করবো তোমাদের সাথে, তাকে বোঝার চেষ্টা করো। প্রথমে আমার কাছে একটা খুব শক্ত বরফ আছে, মানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা খুব শক্ত বরফ আছে। আমি ওটাকে তাপ দেওয়া শুরু করলাম। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফকে আমি যখন তাপ দিলাম, এটা তাপ গ্রহণ করবে। গ্রহণ করে আগে সে বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফেই চলে আসবে, বরফে চলে আসবে। তাহলে এখানে কি বুঝলাম? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা শক্ত বরফ তাপ খেয়ে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে চলে আসবে। তো এখানে তাপমাত্রার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা কি হচ্ছে? এখানে পরিবর্তন হচ্ছে। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বরফেই আসবে। শক্ত বরফ তুলনামূলক নরম বরফে চলে আসবে তাপ খাওয়ার পর। ওকে, ফার্স্ট স্টেপ। এখন এই 0 ডিগ্রির বরফটাকে আমি আরও তাপ দিচ্ছি, একে আমি আরও তাপ দিচ্ছি, আরও তাপ দিচ্ছি। তাপ দেওয়ার পর এ হঠাৎ করে আর তাপমাত্রা বাড়াইতে পারবে না। কি করবে? এর ভিতরে যে অণুগুলো আছে সেগুলোর বন্ধন ভেঙে ফেলবে, ভেঙে ফেলে কঠিন থেকে তরলের দিকে মুভ করবে। তাহলে আমি তাপ দিচ্ছি, তাপ তার নিজের মধ্যে তাপমাত্রা না বাড়ায়া সে কি করবে? অণুর বন্ধন ভেঙে আস্তে করে তরলের দিকে যাবে, পুরাটাই তরল হওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু বস্তুর তাপমাত্রা বাড়বে না, শুধুমাত্র বন্ধনগুলো ভেঙে কঠিন বরফটা কি হয়ে যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। ভালো করে বোঝো। তাহলে আমি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফকে তাপ দিলাম, সেটা আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে। এখানে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়েছে, দেখো মাইনাস থেকে 0-তে আসছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে। বাট এরপরে এই নরম বরফটাকে তুমি তাপ দিচ্ছ, কিন্তু তা হঠাৎ করে তার তাপমাত্রা বাড়বে না, শুধুমাত্র গলে যাবে। এই তাপ খাওয়ার পর বরফটা কি হয়ে যাবে? গলে যাবে। তো এখানে বরফটা কিন্তু 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে পরিণত হবে। এখানে তুমি যতই তাপ দাও তাপমাত্রা কিন্তু বাড়বে না। তো এইটাকে বলা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের বা গলনের সুপ্ত তাপ মনে বললে ভালো হয়, গলনের সুপ্ত তাপ। উপরেই লিখে দিই, হ্যাঁ, এই জায়গায় লিখে দিই। এটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ, হ্যাঁ, গলনের সুপ্ত তাপ এটা। তাহলে এখানে কিন্তু তাপমাত্রা আর বাড়তেছে না। এখন আমি যদি এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে আবার তাপ দেওয়া শুরু করি, তাহলে তাপ নিয়ে এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। 0 ডিগ্রির পানিকে তুমি তাপ দিচ্ছ, ওটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। এখন তুমি এখানে আরও তাপ দাও, আরও তাপ বাড়াও, এই জায়গায় আরও তাপ বাড়াও, তুমি দেখবা যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা আগে আস্তে করে কনভার্ট হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে যাবে। এখানে তুমি যতই তাপ দাও বস্তুর তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, বস্তুর তাপমাত্রা বাড়বে না। এখানে বস্তুটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে কনভার্ট হবে, জলীয় বাষ্পে কনভার্ট হবে।
তো এইখানে কিন্তু তুমি চাইলেই তাপমাত্রা বাড়াইতে পারছো না, তুমি কিন্তু তাপ দিতেই আসো, কিন্তু এখানে বস্তু তাপমাত্রা বাড়াচ্ছে না, শুধুমাত্র অবস্থার কি করতেছে, পরিবর্তন করতেছে। তো এইটাকে আমরা বলবো বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ বলবো এই স্টেজটাকে, সুপ্ত তাপ। কোন তাপটাকে বলতেছি বলতো? যে স্টেজে গিয়ে বস্তু তার তাপমাত্রা বাড়াচ্ছে না, তাপ দেওয়ার পর শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, তাকে বলতেছি আমরা বাষ্পীভবনের সুপ্ত তাপ। এরপর আরো তাপ দিলে সেটা দেখা যাচ্ছে যে 120 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এখন দেখো, প্রথমে আমি আরেকটু রিভিউ করি। প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা শক্ত বরফ ছিল, সেটাকে আমি তাপ দিছি। তো দেওয়ার পর এটা তাপমাত্রা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে চলে আসছে। এটাও কিন্তু বরফ, এটা বরফ, এটা একটু নরম বরফ। আরও তাপ দিচ্ছি, বাট সে নিজের তাপ বাড়াচ্ছে না, সে অণুগুলোর বন্ধন ভাঙতেছে এবং গলায় পানিতে পরিণত করছে। তাহলে এইখানে গলনের জন্য শুধু আমি কিন্তু তাপ দিচ্ছি, বাট বস্তু তাপমাত্রা বাড়াচ্ছে না, শুধু গলে যাচ্ছে, এর জন্য গলনের সুপ্ত তাপ। আরও তাপ দিচ্ছি, তো বস্তুটা তাপমাত্রা বাড়ায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে চলে আসছে। এখন আমি আরও তাপ দিচ্ছি, কিন্তু তার তাপমাত্রা 100 থেকে হঠাৎ করে বাড়তেছে না, এটা আগে পুরো পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানিটা আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপর এখানে তাহলে তাপমাত্রা বাড়তেছে না, আমি কিন্তু তাপ দিতেই আছি। এরপর আমি যদি বস্তুটাকে তাপ দেই, তাহলে এইখানে বস্তুটার অবস্থার পরিবর্তন করছে, এই জন্য এটাকে বলা যায় বাষ্পীভবনের সুপ্ত তাপ। আমি যদি একে আরও তাপ দেই, তাহলে তাপ দিলে এই পানিটা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে আমরা এই যে এখানে এখন ভালো করে তাকাও, প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফকে তুমি তাপ দিলা, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। পরে তুমি আরও তাপ দিচ্ছ, পরে 0 ডিগ্রির বরফটা 0 ডিগ্রি পানিতে পরিণত হচ্ছে, পরে 0 ডিগ্রির পানিটা, এই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কিন্তু 100 ডিগ্রি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পানি, এটা বরফ, এটা পানি। এরপর 0 ডিগ্রির পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে। পরবর্তীতে 100 ডিগ্রি, আমি তাপ দিতেই আছি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, পরবর্তীতে এখান থেকে উড়ে যাচ্ছে। তাহলে এই যে স্টেজটা, এখানে একটা সুপ্ত তাপ আছে, এইখানে একটা সুপ্ত তাপ আছে। তো আশা করি তোমরা এই বিষয়টি এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।